107 ধারার মামলা কি? হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট মাহমুদুল নবী। এখন আপনাকে 107 ধারার মামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ 6টা প্রশ্নের উত্তর জানাবো। আর এই 6টা প্রশ্ন হলো: 1 নাম্বার, 107 ধারার মামলা কি? 2 নাম্বার, এই মামলা কোথায় করতে হবে? তারপর 3 নাম্বার, এই মামলা করতে কি কি কাগজপত্র লাগবে? তারপর 4 নাম্বার, এই মামলা কিভাবে করতে হবে? তারপর 5 নাম্বার, এই মামলায় কোর্ট কি ধরনের আদেশ দেন? তারপর 6 নাম্বার, মুসলেকা বা বন্ড কাকে বলে? তাহলে আসুন ভিউয়ার্স, এই 6টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখন আমরা জেনে নিই। প্রথম প্রশ্ন, 107 ধারার মামলা কি? আর এই প্রশ্নের উত্তর হলো, এই 107 ধারার মামলাকে আমরা অনেক সময় শুধুমাত্র 7 ধারার মামলা বলে থাকি, আবার কখনো মুসলেকার মামলা বা বন্ডের মামলা বলে থাকি। আর এই 107 ধারা যেই আইনটা থেকে আসছে সেই আইনের নাম হলো ফৌজদারি কার্যবিধি আইন। আর এই 107 ধারার মূল বক্তব্য হলো, এক বা একাধিক ব্যক্তি যদি এমন ধরনের কোনো কাজ করে যার ফলে ওই এলাকায় শান্তি ভঙ্গ হতে পারে কিংবা কারো জীবনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যদি এই ধরনের সম্ভাবনা দেখা দেয় তাহলে তাকে ফৌজদারি কার্যবিধি আইনের 107 ধারা মোতাবেক মামলা করতে হবে। এবার 2 নম্বর প্রশ্ন, এই মামলা কোথায় করতে হবে? এই প্রশ্নের উত্তর হলো, এই মামলা আপনি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে করতে পারবেন। তারপর 3 নম্বর প্রশ্ন, এই মামলা করতে কি কি কাগজপত্র লাগবে? আর এই প্রশ্নের উত্তরটা হলো, এই মামলা করতে আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ বা পাসপোর্ট লাগবে। আর এই হুমকির বিষয়ে যদি আপনি থানায় জিডি মানে সাধারণ ডায়েরি করে থাকেন তাহলে সেই জিডি কপিটাও লাগবে। এবার 4 নম্বর প্রশ্ন, এই মামলা কিভাবে করতে হবে? তো প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হলো কি, আপনি একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করবেন। ওনার সাথে আপনি ঘটনা সম্পূর্ণ বলবেন, কে হুমকি দিল, কখন হুমকি দিল, কটার সময় হুমকি দিল, এগুলি সব বলবেন। তারপরে উকিল সাহেব এগুলি সব শুনবেন। শোনার পরে উনি একটা ওকালতনামা নেবেন। ওই ওকালতনামার মধ্যে উনি আপনার নাম, আপনার পিতার নাম, আপনার ঠিকানা এগুলি সব লিখবেন এবং পাশাপাশি আপনি সেই ওকালতনামায় স্বাক্ষর দিবেন। আর এর পাশাপাশি উকিল সাহেবও ওই ওকালতনামায় স্বাক্ষর দিবেন। আর এই ওকালতনামার কাজটা হলো, আপনি উকিল সাহেবকে 107 ধারার মামলা কোর্টে ফাইল করার ক্ষমতা দিলেন, পাশাপাশি এই মামলা পরিচালনা করার জন্য ক্ষমতা দিলেন। তারপর উকিল সাহেব আপনাদের ঘটনা সব শুনবো। শোনার পরে উনি 107 ধারার মামলার দরখাস্ত লিখব। সেই দরখাস্তের মধ্যে কোর্টের নাম, মামলার ধারা, তারপর আপনার নাম, আপনার পিতার নাম, আপনার ঠিকানা এগুলি লিখবেন। পাশাপাশি যে বা যারা আপনাকে হুমকি দিল তাদের নাম, তাদের পিতার নাম, তাদের ঠিকানা এগুলি সব তিনি স্পষ্টভাবে লিখবেন। আর এর পাশাপাশি আপনাকে কয়টার সময় হুমকি দেওয়া হইল, তখন কোন তারিখ ছিল, কী বার ছিল, আর যেই স্থানে আপনাকে হুমকি দিল সেই স্থানের নামটা কি, কেন আপনাকে হুমকি দিল, এই হুমকির ফলে কি হতে পারে, এগুলি সব উনি স্পষ্ট করে মামলার দরখাস্তের মধ্যে লিখব। লেখার পরে এগুলি টাইপ করাবেন। টাইপ করার পরে উনি এই আপনার মামলার দরখাস্ত, তারপর ওই যে মামলা যেসব কাগজপত্র কথাগুলি আগে বললাম সেই সব কাগজপত্রগুলি উনি সব সংযুক্ত করে কোর্টে গিয়ে জমা দিবেন। তারপর আপনাকে ডাকবো, তখন আপনার কোর্টে হাজির হবেন। তারপর আপনি কোর্টের কাজ করে দাঁড়াবেন। তারপর বিজ্ঞ কোর্ট আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারে। যেমন প্রশ্ন করতে পারে, আপনার নাম কি, পিতার নাম কি, ঠিকানা কি, আপনি কেন এই মামলা করতেছেন, আপনি কার কার নামে মামলা করছেন, ইত্যাদি ইত্যাদি।
হয়তো আপনি এখন টেনশন করতেছেন, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব আপনাকে অন্যরকম প্রশ্ন করে, তাহলে আপনি উত্তর দিবেন কিভাবে? এই বিষয়ে না কোনো টেনশনের কারণ নেই। কারণটা হলো কি, আপনার উকিল সাহেব জানে, আপনার উকিল সাহেবের অভিজ্ঞতা আছে যে ওই কোর্টে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কী কী প্রশ্ন করবে এটা ওনার জানা আছে, উনি আপনাকে সব শিখিয়ে দিব। আর পাশাপাশি যখন আপনাকে ম্যাজিস্ট্রেট সাহেব প্রশ্ন করব, তখন কিন্তু ওই উকিল সাহেব আপনার সাথেই থাকবে। সুতরাং টেনশনের কোনো কারণ নেই। তারপর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আপনাকে যে প্রশ্নটি করলো আর আপনি যে প্রশ্ন উত্তরগুলো দিলেন, সেগুলি সব উনি ওনার মামলার কাগজে লিখবেন। লেখার পরে উনি একটা আদেশ দিবেন, ওই যে আপনাকে হুমকি দিল তাকে উনি একটা আদেশ দিবেন। এবং এর পাশাপাশি এই মামলার পরবর্তী তারিখ কবে সেটাও তিনি বলে দিবেন। তারপর সবার শেষে আপনাকে ওই মামলার কাগজে স্বাক্ষর করতে হবে, তার মানে এই মামলাটা কোর্ট গ্রহণ করলো। এবার 5 নম্বর প্রশ্ন, এই মামলা করলে কোর্ট ওই হুমকিদাতাকে কি কি আদেশ দিব? আর এই প্রশ্নটি হলো, আপনি যেই সকল কাগজপত্র কোর্টে সাবমিট করছেন এগুলি সব কোর্ট পড়ব, আবার আপনাকে যে প্রশ্ন করা হয়েছে আপনি যে উত্তর দিচ্ছেন এগুলি সব উনি পড়বেন, উনি সব বিবেচনা করবেন। বিবেচনা করিয়া উনি ওই হুমকিদাতাকে কারণ দর্শানোর নোটিশ দিতে পারেন, কিংবা মুচলেকা বা বন্ড প্রদানেরও আদেশ দিতে পারেন। তখন আপনি উকিল সাহেব কী করব? তখন আপনি উকিল সাহেব একটা কারণ দর্শানোর নোটিশ কোর্টের কাছে জমা দিব, এবং পরবর্তীতে এই কারণ দর্শানোর নোটিশটা যাতে ওই হুমকিদাতার কাছে নিয়ে যায়, এই জন্য কোর্টের একজন প্রসেস সার্ভেয়ার আছে, তার সাথে যোগাযোগ করব, যে প্রসেস সার্ভেয়ার ওই হুমকিদাতার কাছে কোর্টের এই নোটিশটা গিয়া দিয়ে আসবো। এবং এই নোটিশের মধ্যে এই নোটিশটা কে পাঠালো, কোন কোর্ট পাঠালো, সেই কোর্টটা কোথায় অবস্থিত, যিনি নোটিশ পাবেন সেই হুমকিদাতার নাম কি, তারপর তাকে কোন তারিখে কোর্টে গিয়ে হাজির হইতে হইব, এগুলি সব স্পষ্ট করে লেখা থাকবে। তারপর হুমকিদাতা এই নোটিশটা পড়বেন, পড়ার পরে উনি নোটিশে যে তারিখ লেখা আছে ওই তারিখের দিন উনি কোর্টে আসবেন। তারপর 6 নম্বর প্রশ্ন, বন্ড বা মুচলেকা কাকে বলে? তো আমরা সাধারণত জানি 107 ধারার মামলার মূল প্রার্থনা হইল যে হুমকি দিচ্ছে তার থেকে বন্ড বা মুচলেকা আদায় করা। তা স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন রাখতে পারে, এই মুচলেকা বা বন্ড কাকে বলে? আসলে মুচলেকা বা বন্ড হইল একটা আইনগত অঙ্গীকারপত্র, অর্থাৎ যিনি আপনাকে হুমকি দিল উনি কোর্টের স্ট্যাম্পে মধ্যে লেখা দিব উনি আপনাকে অতীতে হুমকি দেয় নাই, বর্তমানেও হুমকি দেয় না, আর ভবিষ্যতেও কখনো হুমকি দিব না। এই ধরনের কিছু বক্তব্য উনি সুস্পষ্ট করে স্ট্যাম্পে লেখা কোর্টের কাছে একটা অঙ্গীকারনামা জমা দিব, আর এই অঙ্গীকারনামাকে আমরা বন্ড বলে থাকি। আর এই বন্ডটা যখন কোর্টে জমা পড়ব তখন আপনার মামলাটা স্টপ হয়ে যাব, মামলাটা শেষ হয়ে যাব। কারণ আপনি তো মামলার কাগজের মাধ্যমে কোর্টের কাছে প্রার্থনা করছিলেন যাতে ওই হুমকিদাতা আপনাকে একটা বন্ড দেয়, সুতরাং এই বন্ডটা পাওয়ার পরই আপনার মামলাটা শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন দাঁড়ায়, এই বন্ডের মেয়াদ কতদিন? এই বন্ড কি সারা জীবন থাকবো নাকি বাদ হয়ে যাব, তাই না? এমন একটা প্রশ্ন তো আপনার মনে হইতে পারে। আর এই প্রশ্নটি হলো, এই বন্ডের মেয়াদ 6 মাস হইতে পারে, আবার 1 বছর হইতে পারে। আর এই মেয়াদটা নির্ধারণ করব বিজ্ঞ আদালত। তো এই 6 মাসের মধ্যে বা 1 বছর মধ্যে যদি ওই হুমকিদাতা আবার একই ঘটনা ঘটে তাহলে কি, তাহলে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন, মামলা করতে পারবেন, আর যার সর্বোচ্চ সাজা হইব 6 মাসের কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ড। তো এই ছিল আজকে প্রশ্নোত্তর পর্ব। এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। আজ এই পর্যন্তই।